নমস্কার, আমি ডাক্তার অরূপ চক্রবর্তী, চেয়ারম্যান কেন্ডেল ট্রাস্ট। কেন্ডেল ট্রাস্ট প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে। আমরা মূলত তিনটে বিষয়ের উপরে কাজ করি: স্বাস্থ্য, জীবিকা এবং পরিবেশ। গবেষণা, প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ, শহরের মানুষ, স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকি। আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কেন্ডেলের সঙ্গে সহযোগিতা করি এবং উন্নয়নের পথে এগিয়ে যাই। নমস্কার। ডিডি বাংলার বিশেষ অনুষ্ঠান নিজের স্বাস্থ্য নিজেই জানো। আমরা আলোচনা করছি শৈশব ও কৈশোরের বিভিন্ন সমস্যা নিয়ে। শিশু এবং কিশোর বয়সের সর্বাঙ্গীন ভালো থাকা নিয়েই আমাদের পর্বগুলি সাজানো। কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা। সত্যি, দাঁত থাকতে থাকতেই বা বলা ভালো দাঁত বেরোনোর পর থেকেই দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। না হলে সত্যি ভবিষ্যতে দাঁতের সংক্রমণ, যন্ত্রণা, এমনকি স্থায়ী দাঁত নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। আমাদের আজকের পর্বে তাই শিশু ও কিশোর বয়সের দাঁতের সমস্যা এবং তার প্রতিকার। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্চিতা দাশগুপ্ত, বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ। আলোচনায় আসি। ডক্টর দাশগুপ্ত, প্রথমে একটু জানবো যে একটি শিশুর দাঁতের যত্ন কখন থেকে শুরু করা উচিত? একটি শিশুর দাঁতের যত্ন শুরু করা উচিত যখন তার প্রথম দাঁত ওরাল ক্যাভিটি বা মুখগহ্বরের মধ্যে বেরোবে। সেটা সাধারণত 6 মান্থস বা 6 মাস বয়সে বাচ্চার প্রথম দাঁত বেরোয়। তখন থেকে দাঁত ব্রাশ করানো শুরু করা উচিত। ইভেন আমি তো বলবো, যখন বাচ্চা একদম ছোট থাকে, মানে ফিড করানোর পর একটি ভিজে গজের সাহায্যে গামস বা মাড়িগুলো মুছে দিলে তাহলে আরো ভালো হয় আর কি। এই যে ধরুন দুধের দাঁত বেরোয়, আমরা সবাই জানি যে তারপরে দুধের দাঁত নষ্ট হয়ে গিয়ে বা দুধের দাঁত পড়ে গিয়ে, নষ্ট হয়ে গিয়ে নয়, পড়ে গিয়ে সেই জায়গায় স্থায়ী দাঁত আসে। কিন্তু অনেক সময় দেখা যায়, যেটা বাচ্চাদের মূলত দাঁতের সমস্যা, যে দুধের দাঁতেই নানা ধরনের সমস্যা বা দুধের দাঁতটা নষ্টই হয়ে গেল, ক্ষয়ে গেল। কারণগুলো কি? কারণগুলো দুধের দাঁতে প্রধানত যেটা হয়, ডেন্টাল কেরিজ বা ডিকে, বা আমরা যেটা বলি দাঁতে পোকা, সেই কারণেই দুধের দাঁত প্রধানত নষ্ট হয়। আমরা দেখি দাঁত কালো হয়ে গেছে বা দাঁতে ফুটো হয়ে গেছে। এবার নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করালে, সেটা আর্লি স্টেজে আমরা যদি ডেন্টাল কেরিজ বা ডিকেটা ধরতে পারি, তার চিকিৎসা করা সম্ভব। 1 বছর বয়স থেকে রেগুলার ডেন্টিস্টের কাছে ভিজিট করানো উচিত, বছরে একবার বা 6 মাস অন্তর একবার। আমরা তো সবাই জানি যে দুধের দাঁত সারা জীবন কারো থাকবে না, দুধের দাঁতটা চলে যাবে, তারপরে সেই জায়গায় পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত যেটা আমরা বলছি সেটা আসবে। তাহলে ধরুন দুধের দাঁত নষ্ট হয়ে গেল, গিয়ে সেটা পড়েই গেল, তাতে ক্ষতি কি? দুধের দাঁত যখন নষ্ট হতে শুরু করে বা ক্যাভিটি প্রথম শুরু হলো, প্রথম যখন শুরু হয় তখন কোনো ব্যথা বা বেদনা থাকে না। যখন একদম জাস্ট দাঁতের আউটার লেয়ারে ক্যাভিটিটা শুরু হয়েছে, ধীরে ধীরে যখন ক্যাভিটিটা যদি ট্রিটমেন্ট ছাড়াই রেখে দেওয়া হয়, ক্যাভিটিটা আরো দাঁতের গভীরে যাবে। এবং তখন যে দাঁতের একদম ভিতরে নার্ভ চেম্বার আছে, যখন ক্যাভিটি সেই নার্ভ চেম্বারে হিট করবে, তখন দাঁতের ব্যথা শুরু হবে। এবং ব্যথা, যন্ত্রণা এগুলো সব হবে ইনফেকশনের কারণে। সুতরাং দাঁতটা তো ধরুন দুধের দাঁত পড়তে শুরু করে 5.5-6 বছর বয়সে, এবার দাঁত মুখে উঠতে শুরু করে 6 মাস বয়সে। এবার কতবার সেই ইনফেকশন, হয়তো সাময়িকভাবে আমরা অ্যান্টিবায়োটিক দিলে, পেইন কিলার দিলে সাময়িক একটু কমবে, আবার হবে। সুতরাং ওটার চিকিৎসা করানো একদমই আবশ্যক। দুধের দাঁত হলেও সেটাকে চিকিৎসা করানো উচিত আর কি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে দুধের দাঁত পড়ছে না। একটা তো বয়স আছে যে একটা বয়সের পরে দুধের দাঁত পড়ে যাবে। অনেক সময় অভিভাবকরা বলেন যে হ্যাঁ, আমার বাচ্চার দাঁত পড়ছে না, তাহলে নতুন দাঁত আসবে কি করে? বা অনেক সময় দেখা যায় যে দুধের দাঁত পড়লো কিন্তু নতুন দাঁত সেই জায়গায় বেরোচ্ছে না। এটা ইউজুয়ালি কোনো সমস্যা নয়, কারণ ইরাপশন প্যাটার্ন বা ইরাপশন এজ একটু পার্সেন্ট টু পার্সেন্ট সামান্য ভ্যারি করতে পারে। আচ্ছা, যে আমরা একটা দুধের দাঁত পড়ে গেল মানে 1 মাসের মধ্যেই যদি তার পার্মানেন্ট দাঁত না বেরোয়, তাতে ঘাবড়ানোর কোনো মানে প্রয়োজনই নেই। আমি তো বলবো যে 12 মাসেও পরেও যদি দাঁত না ওঠে, তখন একটা এক্সরে নিয়ে, মানে ডেন্টিস্টের কাছে গেলে তিনি একটা এক্সরে নিয়ে দেখবেন যে তার নিচে পার্মানেন্ট দাঁতটা আছে কিনা, বা থাকলেও তার পজিশনটা ঠিক আছে কিনা, বা তার
অ্যাঙ্গুলেশনটা ঠিক আছে কিনা, সেটা ঠিকঠাক বেরোনোর জায়গা পাচ্ছে কিনা, সেটাই দেখার। আর কিছু কিছু রেয়ার ক্ষেত্রে আমরা বলি যে মিসিং পার্মানেন্ট টুথ, কনজেনিটালি মিসিং, সেটা খুব রেয়ার হয়। সেই ক্ষেত্রে দুধের দাঁতটা পড়েই না, দুধের দাঁত ইউজুয়ালি থেকে যায়, দেখবেন মানে 30 বছর বয়সেও তার দুটো দুধের দাঁত রয়ে গেছে, বিকজ তার আন্ডারলাইং যে পার্মানেন্ট দাঁত সেটা নেই। সেটা কিন্তু খুব রেয়ার। অনেক সময় হলো যে দুধের দাঁতেরটা রইলো এবং তার সামনে বা পেছন দিয়ে পার্মানেন্ট টুথ যেটা সেটা বেরিয়ে গেল, তো সেক্ষেত্রে কি সমাধান বা এর কিছু সমস্যা হতে পারে কিনা এটার কারণে? এটা অ্যাকচুয়ালি মানে আমরা যদি দেখি আমরা যে পিছন দিয়ে পার্মানেন্ট দাঁত বেরোচ্ছে, দুধের দাঁত নড়ছে কিন্তু পড়ছে না। তো প্রথমে বাচ্চাকে একটু এনকারেজ করা উচিত যে মানে হাত ধুয়ে দাঁতটাকে একটু নাড়াতে, দিনের মধ্যে ধরুন মানে 1 to 10 করে গুনে এটা দিনের মধ্যে 3 বার করুক, বা আপেল পেয়ারা এই জাতীয় খাবার কামড়ে খেতে, তাতে নিজের থেকে পড়ে গেলে ভালো, তা না হলে ডেন্টিস্টের কাছে গিয়ে ওটা ওই দুধের দাঁতটা তুলে ফেলতে হবে। তা না হলে মানে পার্মানেন্ট দাঁতে এবড়ো খেবড়ো হওয়ার চান্সটা আরো বেশি থাকে, মানে যেহেতু ওটা স্পেস পাবে না, দুধের দাঁতটা সামনে থাকবে, সেহেতু ওটা একটু টেরাবাঁকা হওয়ার চান্স বেশি থাকে। একদম খুব একটা স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রশ্ন, যেটা সবাই আমরা ভাবি যে সঠিক ব্রাশ করার পদ্ধতি, কারণ আমরা শুনেছি যে ডাক্তাররা প্রায়ই বলেন যে হ্যাঁ ব্রাশ তো করছেন কিন্তু ঠিকভাবে করছেন কি, সঠিক ব্রাশ করার পদ্ধতি যদি একটু বলেন শিশু এবং কিশোরদের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, মানে বাচ্চাদের ক্ষেত্রে একবারে ইনফ্যান্টসদের ক্ষেত্রে সঠিক টুথব্রাশ এবং টুথপেস্ট দুটোই নির্বাচন ঠিকঠাক ভাবে করতে হবে। বাচ্চাদের টুথব্রাশ মানে রেডিলি মার্কেটে অ্যাভেলেবল একদম ছোট হেড সুপার সফট ব্রিসেলওয়ালা টুথব্রাশ। আর 6 বছরের ঊর্ধ্বে কিন্তু অ্যাডাল্ট টুথপেস্ট ইউজ করতে পারে, অ্যাডাল্ট টুথপেস্ট এবং অ্যাডাল্ট টুথব্রাশ ইউজ করলেও অসুবিধা কিছু নেই। আর আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে টুথপেস্টের পরিমাণও খুব কম নিতে হবে। 3 বছরের নিচের বাচ্চাদের একদম সামান্য একটা চালের কণার সমেত টুথপেস্ট নিতে হবে। আর 3 বছরের ঊর্ধ্বে বলবো একটু মটর দানার সাইজের আকারের টুথপেস্ট নিয়ে ব্রাশ করতে হবে, এবং ব্রাশ করা দিনে 2 বার ব্রাশ করতে হবে। একবার হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, এটা একদম মাস্ট, এবং সকালে উঠে ব্রেকফাস্ট করার পরে আমি বলবো ব্রাশ করতে, এবং প্রতিবার ব্রাশ করতে হবে অন্তত 2 মিনিট ধরে, নট লেস দেন 2 মিনিটস। বেশিরভাগ মানুষই 2 মিনিট ব্রাশ করে না, মানে আমরা ভাবি যে 60 সেকেন্ড ব্রাশ করেছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তাই নয়। আর ব্রাশ করার টেকনিক হচ্ছে টুথব্রাশটাকে মানে মাড়ির এবং দাঁতের যে সংযোগ স্থল সেখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে হালকা সার্কুলার মোশনে ঘোরাতে হবে। আচ্ছা, মানে সামনে পেছনে না করে সার্কুলার আপ এন্ড ডাউন মোশন করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেন মানে দাঁতের প্রতিটা কোণা মানে প্রতিটা সারফেস যেন ঠিক মতো ব্রাশ করা হয়। এবং শিশুদের ক্ষেত্রে, ইনফ্যান্টদের ক্ষেত্রে সেটা মা বাবাকেই করিয়ে দিতে হবে, এবং সুপারভাইজ, যদি এমনি 3 বছরের বাচ্চা হয়তো নিজে ব্রাশ করতে পারবে কিন্তু তাকে সুপারভাইজ করতে হবে, এবং জবের থেকে বাচ্চা থুতু ফেলতে শিখবে তাকে এনকারেজ করতে হবে যে এক্সট্রা টুথপেস্ট যেন সে গিলে না ফেলে, সে যেন থুতু ফেলে দেয়। মানে দাঁত ব্রাশ করার পর বেশিবার জল দিয়ে কুলকুচি করার খুব একটা দরকার নেই, হালকা 1-2 বার কুলকুচি করি, দ্যাট শুড বি ফাইন। আর যদি আমি বলবো যে দিনের মধ্যে যদি ধরুন, প্রথমত বেশি মিষ্টি খাওয়া দাঁতের পক্ষে খারাপ, কিন্তু যদি বাচ্চা চকলেট খেলো বা কিছু, সে তখন একবার একটু কুইক ব্রাশ করে নেওয়া, 2 মিনিট না করুক, কুইক ব্রাশ করে নিলে দাঁতে মানে কেরিজ হওয়ার বা দাঁতে পোকা লাগার সম্ভাবনাটা কমবে। যেহেতু আমরা সঠিক ব্রাশ, সঠিক টুথপেস্ট নিয়ে কথা বলছি, বাজারে তো বিভিন্ন ধরনের টুথপেস্ট পাওয়া যায়, যেমন ধরুন মাড়ির জন্য, সেনসিটিভ গামের জন্য, বা দাঁতের জন্য আলাদা করে, বা দাঁত সাদা হওয়ার জন্য একরকম ফ্লোরাইড টুথপেস্ট পাওয়া যায়। শিশুদের ক্ষেত্রে কি এই ধরনের টুথপেস্ট ব্যবহার করা উচিত? শিশুদের ক্ষেত্রে মানে 3 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে একদমই, তো আমি বললাম দ্য অ্যামাউন্ট অফ টুথপেস্ট খুব শুড বি ভেরি লেস, মানে একটা চালের কণার আকারে। আর ফ্লোরাইড যেটা পাওয়া যায় কিডস টুথপেস্ট, একদম ফ্লোরাইডের অ্যামাউন্ট তাতে কম থাকে। আচ্ছা, এই ধরুন 450 থেকে 500 ppm আমরা বলি, আর অ্যাডাল্ট টুথপেস্টটা অনেকটা বেশি থাকে, মানে 1100 থেকে 1400 1450 অবধি। তো বাচ্চাদের ক্ষেত্রে 6 বছরের নিচে একদমই বেবি টুথপেস্ট ইউজ করা উচিত, যাতে ফ্লোরাইডের পরিমাণ একদমই কম থাকবে। আর 6 বছরের ঊর্ধ্বে যে কোনো অ্যাডাল্ট টুথপেস্ট ইউজ করা যায়। আর বাজারে যে বিভিন্ন রকমের টুথপেস্ট পাওয়া যায়, হোয়াইটনিং টুথপেস্ট তো আমার মনে হয় না তাতে আদৌ হোয়াইটনিং পসিবল বাড়িতে বসে,
আর যেটা বলে যে ডিসেনসিটাইজিং টুথপেস্ট, যে সেনসিটিভ, কেউ কেউ হয়তো সারা বছর সেই ডিসেনসিটাইজিং টুথপেস্ট ইউজ করে, মানে দাঁত শিশির করুক বা না করুক, সেটা কিন্তু একদমই উচিত নয়। মানে শিশির করার জন্য যে টুথপেস্ট, সেটা শিশির করার জন্যই ব্যবহার করা উচিত। শিশুদের ক্ষেত্রে জেনারেলি দাঁতের সেনসিটিভিটি বা শিশিরানি হয় না, সেখানে শিশুদের ক্ষেত্রে সেনসিটিভ ডিসেনসিটাইজিং টুথপেস্ট বা যেগুলো সেনসিটিভ টুথপেস্ট বলে বাজারে উপলব্ধ, সেটা মোটেই ব্যবহার করার প্রয়োজন পড়ে না, দরকারও নেই। আর অ্যাডাল্টদের ক্ষেত্রেও আমি বলবো যে যদি দাঁত শিরশির না করে, যদি ডেন্টিস্ট আপনাকে রেকমেন্ড না করে, তাহলে সারা বছর ধরে ডিসেনসিটাইজিং টুথপেস্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। ধরুন শুধুমাত্র দাঁতের ক্ষেত্রে নয়, আমাদের এমনি অসুস্থতার ক্ষেত্রেও, শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও কোনো সমস্যা না হলে তো আমরা যাই না ডাক্তারের কাছে। তো কিন্তু আমরা অনেক সময় শুনি যে দাঁতের ডাক্তাররা বলেন যে অন্তত বছরে একবার চেক আপ করা দরকার। আর শিশু কিশোরদের ক্ষেত্রেও কি সেটা প্রয়োজন? আপনার কি মনে হয়, মানে কোনো সমস্যা হচ্ছে না, কোনো সিমটম নেই, তাও কি ডাক্তারের কাছে দেখানো উচিত? এক্স্যাক্টলি, বছরে একবার তো অন্তত প্রয়োজন। এবার যেসব বাচ্চাদের ধরুন ডেন্টাল কেরিজ বা ক্যাভিটি বা দাঁতে পোকা লাগার সম্ভাবনা বা প্রবণতাটা বেশি হচ্ছে, তাদের তো প্রত্যেক 6 মাস অন্তর যাওয়া উচিত। সেটা হলে কি হয় যে মানে কোনো আর্লি ডায়াগনোসিস ইজ পসিবল, যে কারণে ট্রিটমেন্টটাও ধরুন আর্লি পসিবল। বা এই যে বলছেন যে দাঁত উঠছে, দাঁত পড়ছে না, সেটা ডেন্টিস্টের চোখে আরো তাড়াতাড়ি ধরা পড়বে। বা দাঁত যে ব্যাকাটারা ওঠার একটা প্রবণতা বা চোয়ালের বৃদ্ধি আর দাঁতের ইরাপশন ঠিকঠাক হচ্ছে কিনা, সেগুলো অনেক সহজে তাড়াতাড়ি ধরা পড়বে। তো বছরে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট, কোনো সমস্যা না থাকলেও করা দরকার। এই মিষ্টি খাওয়ার কথা উঠলো, তো অতিরিক্ত মিষ্টি খেলে কি সত্যি দাঁতের ক্ষতি হয়? ধরুন মিষ্টি খাচ্ছে কিন্তু সে পরিষ্কার করে ফেলছে, তো সত্যি কি এর থেকে দাঁতের ক্ষতি হয় সুগার থেকে? একদমই তাই। মানে দাঁতের মেইন প্রবলেম হচ্ছে ডেন্টাল কেরিস আর মাড়ির রোগ। ডেন্টাল কেরিস বা দাঁতের পোকা যেটা, সেটা মিষ্টি ছাড়া হবেই না। মানে সেটার প্রধান কারণ হচ্ছে আমাদের মুখের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেইগুলো, আর সেটা যখন মিষ্টি জাতীয় খাবার বা সুগারের ওপর অ্যাক্ট করে, তখনই এই দাঁতের ক্ষতিটা হয় আর কি। ধরুন মানে যে বাচ্চা দিনের মধ্যে 5 বার মানে বিস্কিট খাচ্ছে, বা নট অনলি বিস্কিট, মানে ধরুন চকলেট তো আছেই, বিস্কিট ছাড়া ফিজি ড্রিঙ্ক যেগুলো কোল্ড ড্রিঙ্ক অ্যাভেলেবেল, বা ধরুন ওই আপনার ক্যান্ড ফ্রুট জুস বা প্যাকেজ ফ্রুট জুস, ওগুলো বাড়িতে ফলের রসে কোনো অসুবিধা নেই, কিন্তু ওগুলো যারা ধরুন স্ট্র দিয়ে খেয়েই যাচ্ছে বা বারবার খাচ্ছে, তারা বারবার দিনের মধ্যে সে 5 বার মোটেই ব্রাশ করবে না। সুতরাং তার মানে ডেন্টাল কেরিজ হওয়ার প্রবণতা মানে বাড়বে আর কি। দাঁতে মিষ্টি মানে এনি কাইন্ড অফ সুইট, এবং অনেকেই জানেন না অভিভাবকরা, দুধেও কিন্তু একটা ন্যাচারালি সুগার প্রেজেন্ট থাকে। তো সেই মানে যে সমস্ত বাচ্চারা অনেক বেশি বয়স অবধি ধরুন বটল ফিডিং করছে ঘুমানোর সময়, বা রাত্রে বারবার উঠে বটল ফিড করছে বা ব্রেস্ট ফিড করছে, সেটা মানে আপনার বাচ্চাদের ফর্মুলা মিল্কও হতে পারে, গরুর দুধ হতে পারে, যে কোনো দুধ, তাদের কিন্তু মানে একটা মানে কেরিজের বা ডিকের প্রচন্ড বেশি প্রবণতা থাকে। আমরা সেটাকে নার্সিং বটল কেরিজ বলি। তো সেটা আমরা বলি যে 2.5 বছর বয়সের পর মানে বটল বা ব্রেস্ট ফিডিং অ্যাট বেড টাইমটা বন্ধ করা উচিত, মানে রাত্রে ঘুমানোর সময়, কারণ সেটা মুখ পরিষ্কার হয় না, ওই মিল্ক সুগারের উপর ব্যাকটেরিয়া অ্যাক্ট করে পুরো দাঁতকে মানে খারাপ করে দেয়। সেটা একদমই বেড টাইমে ওটা বন্ধ করা উচিত। আমরা জানি যে দাঁতের একটা প্লাক বলে জিনিস হয়, এবং অনেক সময় দেখেছি যে প্রাপ্তবয়স্করা স্কেলিং করতে যান দাঁত, ওনারা বলেন যে দাঁত পরিষ্কার দেখাবে। এই স্কেলিং এর কি শিশু কিশোরদেরও প্রয়োজন আছে, বা এই প্লাকের ক্ষেত্রে কি স্কেলিং বিশেষভাবে উপকারী? না, দেখুন, প্লাক আর ক্যালকুলাস দুটো আলাদা জিনিস। প্লাক হচ্ছে একটা মানে আমাদের মুখে লালা থাকে, তার সাথে খাদ্যকণা মেশে এবং তার সাথে মুখের যে ব্যাকটেরিয়া আছে, এই 3টে জিনিস মিশে একটা আঠালো আস্তরণ মতো দাঁতের উপর তৈরি হয়। সেটা কিন্তু ব্রাশ করলে খুব ইজিলি উঠে যাবে, সেটা ডেন্টিস্টের সরানোর প্রয়োজন নেই। কেউ যদি রেগুলার ভালো করে ব্রাশ করে, প্লাক উঠে যাবে তার। কিন্তু এবার ধরুন একটু প্লাক রয়ে গেল, সেইটা থেকে যেতে যেতে সেটা ক্যালসিফাইড বা হার্ডেন্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন সেটা টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়, তখন সেটা ডেন্টিস্টকে সরাতে হয়। এটা বড়দের ক্ষেত্রে তো হয়ই, কিন্তু বাচ্চাদের একেবারেই যে হয় না বলা মানে ঠিক হবে না। মানে কিছু কিছু বাচ্চা মানে কম হয় বাচ্চাদের যারা ঠিক মতো ব্রাশ করে না, হতে পারে। এবার সেটা যদি হয় তাহলে সেটা স্কেলিং এর মাধ্যমে, যেটুকু জায়গায় হয়েছে সেটা অন্তত স্কেলিং এর মাধ্যমে পরিষ্কার করে দিতে হবে।
হুম হুম। আর দাঁতে পোকা, এই যে পোকা কথাটা বারবার আসছে এবং আমরা জানি যে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতে পোকা লাগাটাই সব থেকে সাধারণ একটা সমস্যা। তো এই পোকা জিনিসটা আসলে কি? পোকা মানে তো সত্যি কোনো পোকা সরসর একদমই করে নয়। চলে না। না, তো একদমই নয়। পোকা বলতে কি বোঝায় এখানে? বাবা মা যখন নোটিস করেন দাঁতে একটা গর্ত হয়ে গেছে বা কালো স্পট হয়েছে, তাতে আচ্ছা। ব্যথা থাকতেও পারে, নাও নাও থাকতে থাকতে পারে, পারে, সেটাকে হ্যাঁ। দাঁতে পোকা বলে। কিন্তু হ্যাঁ। দাঁতে পোকা বলতে আমরা বলি ডেন্টাল কেরিস বা ডিকে যেটা হয়েছে, সেটা হয় অ্যাকচুয়ালি এই যে প্লাক মুখের মধ্যে একটা আস্তরণ তৈরি হচ্ছে, এই প্লাকের ব্যাকটেরিয়া যখন খাদ্যের মধ্যে যে সুগার আছে তার সাথে রিঅ্যাক্ট করে, তখন সেটা একটা অ্যাসিড প্রডিউস করে, অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডে দাঁতের যে একদম উপরের যে স্তর এনামেল সেটা ক্ষয়ে যায় বা গলে যায় বলতে পারেন, ডিমিনারেলাইজ হয়ে যায়। তখনই দাঁতে একটা ফুটো তৈরি হয়। সেটা আস্তে আস্তে যদি সেটা আনট্রিটেড থাকে, সেটা ফুটোটা আস্তে আস্তে দাঁতের ডিপার লেয়ারে যাবে, তারপরে একদম নার্ভ চেম্বারে যাবে। সেটাই বেসিক্যালি ডেন্টাল কেরিসটাকে দাঁতে পোকা লাগা সাধারণ লোকে বলে থাকে। ঘরোয়া চিকিৎসা কি সত্যি কিছু আছে দাঁতের সমস্যার উপশমে? দাঁতের সমস্যা বলতে তার প্রধান কারণ কি? কারণ মেইনলি ইনফেকশন, মানে ইনফেকশন, ব্যথা, ইনফেকশনের জন্যই ব্যথা হয়, বা সোয়েলিং, বা ধরুন দাঁত একটু শিরশির করছে, বা আক্কেল দাঁতের সমস্যা। তো এই সব ক্ষেত্রে অনেকেই বলে গরম জলে নুন দিয়ে কুলকুচি করে একটু ভালো আছি, কিন্তু মানে মূল সমস্যাটার কিন্তু সমাধান হবে না। যদি আপনার ইনফেকশন হয়ে থাকে বা মাড়ির কোনো রোগ হয়ে থাকে, সেটা ডেন্টিস্টের পরামর্শ ছাড়া, তার চিকিৎসা ছাড়া হয়তো সাময়িকভাবে একটু হলেও আরাম পাওয়া যেতে পারে, কিন্তু পুরোপুরি মানে সমস্যার মানে সমাধানটা হবে না আর কি। খুব কমন সমস্যা, শুধুমাত্র শিশু কিশোরদের ক্ষেত্রে না, এটা সকলের ক্ষেত্রেই, সেটা হচ্ছে মুখের বা নিঃশ্বাসের দুর্গন্ধ। এইটা কেন হয়? মানে যিনি হয়তো নিয়মিত ব্রাশ করছেন তার ক্ষেত্রেও অনেক সময় তিনি বলছেন যে হ্যাঁ, থ্রু আউট দ্য ডে যখন তিনি হয়তো অফিসে আছেন বা কাজ করছেন, কথা বলতে গেলে হয়তো মুখে দুর্গন্ধ তিনি নিজেই ফিল করতে পারছেন। এইটার কি কারণ এবং এটাকে প্রতিরোধ করা যাবে কিভাবে? এইটা ইউজুয়ালি খুব ভালো ওরাল হাইজিন বা খুব ভালো যারা ব্রাশ করছেন তাদের কিন্তু কমই হয় না বলবো না, খুব কম হয়। মেইন কারণ হচ্ছে পুয়ার ওরাল হাইজিন, মানে ভালো করে সে ব্রাশ করছে না, বা কারোর মুখে ধরুন ক্যাভিটি হয়ে রয়েছে, সেখানে খাদ্যকণা জমা হচ্ছে, বা ধরুন একটু বয়স্ক মানুষ যারা ডেঞ্চার পড়ছেন, খোলা পড়া দাঁত, যেটা মানে আর্টিফিশিয়াল দাঁত ডেঞ্চার, সেটা ঠিক মতো পরিষ্কার রাখছেন না, বা ধরুন যে সমস্ত অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ব্রেসেস আছে, ব্রেসেসে খাবার জমে যাচ্ছে, ঠিক মতো ব্রাশ করতে পারছে না বাচ্চা, তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে ওই মাড়ির সমস্যা তৈরি হয়। মাড়ির সমস্যা তৈরি হতে বলতে মাড়ির দুটি প্রধান রোগ, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস আমরা বলি, মানে মাড়ি দিয়ে রক্ত বেরোয়, মুখে দুর্গন্ধ হয়, এটাই প্রধান কারণ। তো সেটা অ্যাকচুয়ালি সেটা প্রিভেনশন হচ্ছে ভালো করে ব্রাশ করা, যেটা আমি আগেও বলেছি, 2 বার দিনে ব্রাশ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে মানে দেখা যায় যে মাড়ি থেকে বেশ ভালো মাত্রায় রক্ত বেরোচ্ছে, সেখানে কিন্তু ডেন্টিস্টের কাছে যাওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে অনেক সময় স্কেলিং তো প্রয়োজন হয়, তার সাথে কিছু ওষুধপত্রেরও প্রয়োজন হয়। সব সময় হয়তো খাওয়ার ওষুধ না দিয়েও হয়তো লাগানোর ওষুধ দিতে, অয়েন্টমেন্ট হতে পারে, মাউথ ওয়াশ তার সাথে প্রেসক্রাইব করা হতে পারে। সেই সব মানে যদি দেখা যায় যে মানে মুখের দুর্গন্ধ কিছু করেই যাচ্ছে না, মানে ভালো করে বাড়িতে ব্রাশ করেও যাচ্ছে না, তাহলে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। আর যাদের ওরাল হাইজিন ধরুন ভালো, তাতেও মুখে দুর্গন্ধ হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো একটি কারণ হচ্ছে বারবার চা কফি খেলেও কিন্তু মুখে একটু দুর্গন্ধ হতে পারে। সেকেন্ডলি অনেকক্ষণ না খেয়ে থাকলেও কিন্তু মুখে একটা দুর্গন্ধ আসতে পারে। আর যারা ধরুন স্মোকার, তাদের হতে পারে। আর কিছু কিছু সিস্টেমিক ইলনেস, মানে শারীরিক সমস্যার জন্য হতে পারে, যাদের ধরুন একটা কিডনি ডিজিজ আছে, বা লিভার ফেলিওর পেশেন্ট, বা আনকন্ট্রোল ডায়াবেটিক, আমি বলছি না ওয়েল কন্ট্রোল ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু মুখে একটা দুর্গন্ধ হতে পারে, মুখ পরিষ্কার থাকা সত্ত্বেও। অনেক সময় আমরা দেখি যে এটাও একটা কমন সমস্যা, যে দাঁত বেঁকা হয়ে বেরোচ্ছে, ঠিক মতনই বেরোচ্ছে, কিন্তু সেটা বেঁকা হয়ে বেরোচ্ছে। এর কারণ কি? বেঁকা হয়ে বেরোনোর মেইন কারণ হচ্ছে মানে আমরা যেটা বলি যে জায়গার অভাব, মানে আমাদের যে চোয়ালের আকার এবং যে দাঁতের আকার, তার সাথে একটা কি বলবো, মানে তার একটা টুথ সাইজ আর জ সাইজের একটা ডিসক্রিপেন্সি, তার সাইজের মানে জটার যে সাইজ সেই তুলনায় হয়তো টুথের সাইজ বড়, বেঁকা বেরোচ্ছে, মানে সেটা স্বাভাবিক কারণেই হতে পারে, স্বাভাবিক কারণেই হতে পারে, হ্যাঁ স্বাভাবিক কারণেই হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁত বেঁকা বেরোলে এমন নয় যে তার চিকিৎসা করা সম্ভব নয়, তার চিকিৎসা আছে, যেটা আমরা বলতে পারি যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট, মানে বাচ্চা এবং কৈশোর বয়সে এটা করা হয় বেসিক্যালি, যে এই যে দাঁত বেঁকা বেরোচ্ছে এবং একটা দাঁত বেঁকা বেরোলে তখনই যে তার ট্রিটমেন্ট শুরু করতে হবে তা নয়। এই বেঁকা
দাঁত সোজা করার যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট, সেটা করা হয় ব্রেসেস বা অ্যালাইনারের সাহায্যে। আচ্ছা, এটা জেনারেল বয়স হচ্ছে এটা 11 থেকে 14 বছর বয়সে, এটা আমি বলবো আইডিয়াল এজ। কারণ এই বয়সে বাচ্চাদের মুখে মোটামুটি পুরো পার্মানেন্ট দাঁত চলে এসছে, আর জ গ্রোথ মানে চোয়ালের গ্রোথ তখনও হচ্ছে। এই অবস্থায় মানে ট্রিটমেন্টটা করা অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি কমপ্লিটেড হয় আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে মানে ধরুন বাচ্চা জিভ দিয়ে দাঁত ঠালার একটা বদ অভ্যেস আছে, টাং থ্রাস্টিং হ্যাবিট বলি, বা আঙুল চোষার অভ্যেস আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা আগে শুরু করতে হয়। সেটা 7 থেকে 10 বছর বয়সেই ট্রিটমেন্ট শুরু করতে হয়। সেটা কি যেটা দাঁত উঁচু হয়ে যায় স্বাভাবিকভাবে সেই সেটা মানে সেটা একই ট্রিটমেন্ট, কিন্তু ওই আমরা বিভিন্ন ধরনের হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লাই, যেটা আঙুল চোষা বা টাং থ্রাস্টিং, সেগুলোকে বন্ধ করতে হবে, তাহলে দাঁত মানে উঁচু হয়ে যেতে চাইবে, ফ্লেয়ার আউট হয়ে যেতে চাইবে, অনেক কিছু হতে পারে। তো ইভেন মানে আমাদের জেনারেলি আমাদের দেখবেন আমাদের সামনের দাঁতগুলি উপরের দাঁতগুলি নিচের দাঁতকে হালকাভাবে ওভারল্যাপ করে সাধারণ। হ্যাঁ, এবার কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় নিচের একটি বা দুটি দাঁত হয়তো মানে উপরের দাঁতটা ভেতরের দিকে আছে, নিচের দাঁতটা ওটা বাইরের দিকে আছে, মানে সেই ক্ষেত্রে নিচের দাঁতটা উপরের দাঁতকে ওভারল্যাপ করছে, এটাকে আমরা ক্রস বাইট বলি। এটা কিন্তু যখনই ডিটেক্টেড হবে তখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে আর কি। সেটা সেই সমস্ত যদি মানে বাবা মা মনে করেন যে না দাঁতটা মনে হচ্ছে একটু ব্যাকা উঠছে বা এরকম উল্টো পাল্টা উঠছে, তাহলে 7 বছর বয়সেই একবার পরামর্শ অর্থোডন্টিস্টের নেওয়া যেতে পারে, বা আপনার ডেন্টিস্টই আপনাকে বলে দেবে যে না এটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট দরকার। অর্থোডন্টিস্ট কিন্তু একটি স্পেশালাইজড শাখা, সেটা অর্থোডন্টিস্টের কাছে তিনি রেফার করে দেবেন যে অর্থোডন্টিস্ট এটা করে দেবে। তবে এমনও নয় যে মানে একবার 15 বছর হয়ে গেলে আর ব্যাকাটারা দাঁত সোজা করা যাবে না। সব মানে যে কোনো বয়সেই দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক করা সম্ভব যদি দাঁত এবং মাড়ি দুটোই সুস্থ থাকে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে বাচ্চাদের যে আমরা দাঁত সোজা করব তার জন্য কিন্তু বাচ্চার সমস্ত দাঁত থাকা প্রয়োজন। মানে অনেকে এই ছোটবেলায় ক্যাভিটি হলো একটা দাঁত তুলে ফেলে দিল, তাহলে কিন্তু সেই অর্থোডন্টিক ট্রিটমেন্টটা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার একটা মোলার টুথ হয়তো সে 7 বছর বয়সে তুলে ফেলে দিয়েছে। আর আজকাল এমন নয় যে দাঁতে কিছু খারাপ হলেই ক্যাভিটি হলেই সেটা তুলে ফেলতে হবে। একটু আর্লি স্টেজে ডিটেক্ট করলে সেটা একটা সিম্পল ফিলিং দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব। যদি পরবর্তীকালেও হয় সেটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু রুট ক্যানাল করা যায়, যে দাঁতকে বাঁচানো যায়। আরেকটা জিনিস আক্কেল দাঁত, এটা আমরা সবাই মজা করে বলি যে একটা বয়সের পরে মানে জ্ঞান হবে সেই জন্যই আক্কেল হচ্ছে, সেই জন্য আক্কেল দাঁত বেরোচ্ছে, কিন্তু আক্কেল দাঁত তো সকলের যে বেরোবে তার কোনো কারণ নেই বা সেটা দেখা যায় না। তো আক্কেল দাঁত কেন বেরোয় সেটা প্রথমত, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আক্কেল দাঁত বেরোতে গিয়ে সমস্যা হচ্ছে, মানে সেটা বেরোচ্ছে না বা ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেটা আছে। কি করণীয় এখানে? আক্কেল দাঁত, এটা ঠিক বলেছেন যে এটা সবার বেরোয় না, কারোর হয়তো কোনো সমস্যাই করলো না, হয়তো তার নেই, কিন্তু কারোর আছে অথচ বেরোচ্ছে না, অর্ধেক বেরিয়ে সেটা সমস্যা ক্রিয়েট করছে, ব্যথা হচ্ছে, খাবার জমছে। সেটার মেইন কারণ হচ্ছে আক্কেল দাঁতের বেরোনোর জায়গা থাকে না। আচ্ছা, এখন আমাদের মানে আক্কেল দাঁতটা বেসিক্যালি আমরা অপ্রয়োজনীয় দাঁত বলি। আমাদের ইভলিউশন হতে হতে মানুষের এমন হয়েছে যে আক্কেল দাঁতের কোনো কাজ নেই, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আক্কেল দাঁতের আর জায়গা নেই, সেটা বেরোতে পারছে না, বা তার অ্যাঙ্গুলেশনটা এমন যে পাশের দাঁতে গিয়ে ধাক্কা মারছে, সেটা বেরোবে না। এবার সেটা যদি বারবার ইনফেকশন করায়, যে ধরুন আপনার মাড়িতে ব্যথা হচ্ছে, এমন ব্যথা হচ্ছে যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, মানে ব্রাশ করে কমছে না, সেটা যদি বারবার 2বারের বেশি হয় তাহলে সেটা আক্কেল দাঁতটা তুলে ফেলাই ভালো। সেটা জেনারেলি আক্কেল দাঁত বেরোয় 18 বছর প্লাস মাইনাস ধরুন 3 বছর এদিক ওদিক হতেই পারে। এবার সেটা তুলে ফেলাতে লোকের একটু ভয় থাকে, কারণ সেই আক্কেল দাঁত তোলাটা এই সব ক্ষেত্রে এটা সার্জিক্যাল, একটা ছোট্ট মাড়ি কেটে একটু হাড় কেটে বের করে দেওয়া হয়, ভয়ের কিছুই নেই, কিন্তু ওটাকে আমরা সার্জিক্যালি রিমুভ করি। নর্মাল দাঁত তোলার সাথে একটু পার্থক্য আছে আর কি, কিন্তু বারবার ইনফেকশন হলে সেটা ওখানে না রাখাই বেটার। আক্কেল দাঁত নিয়ে কথা বললাম, আরেকটা হচ্ছে গজ দাঁত। আমরা অনেক সময় দেখি যে সামনের দিকে বিশেষ করে গজ দাঁত রয়েছে, এবং সেটা অনেকে বলেন যে খুব সুন্দর লাগছে, গজ দাঁত বেরিয়েছে। গজ দাঁত জিনিসটা কি? মানে গজদাঁত তো গজের হওয়া উচিত, মানুষের কেন? গজদাঁত বলতে আমরা যেটা ডেন্টাল টার্মে বলি ক্যানাইন, আমাদের মানে 3 নম্বর দাঁত ক্যানাইন দাঁতটা। এবার অনেকের কি হয়, ক্যানাইন দাঁতের ঠিক মতো জায়গা থাকে, ওপরের দাঁতটা, ওপরের ক্যানাইন, আমাদের নিচের পাটিতে দুটি ক্যানাইন থাকে, ওপরের পাটিতেও দুটি ক্যানাইন থাকে। এবার কারোর দুদিকেই হয়, কারোর একদিকে হয়, ক্যানাইনটা ঠিক মতো জায়গা থাকে না, বা ওটা ইরাপশন প্যাটার্নটা এমন হয় যেটা একটু বাইরের দিকে
থাকে এবং সেটা আর নিচে নামে না, মানে ওই পজিশনেই থাকে। এবার সেটার কারোর কারোর ক্ষেত্রে দেখতে খারাপ লাগতে পারে, কারোর পছন্দ নাও হতে পারে, সেটা কিন্তু ব্রেসেস দিয়ে ঠিক করা সম্ভব। কারোর কারোর ক্ষেত্রে যার সুন্দর লাগবে সে রেখে দিতেই পারে, মানে জাস্ট মেক শিওর যে ওই জায়গাটা ভালো করে ব্রাশ করে, যেহেতু একটু ওভারল্যাপিং থাকে, মানে ওখানে ফুড লজমেন্টের চান্সেস থাকে, তা নাহলে মানে ওটা মানে সম্পূর্ণ পেশেন্টের চয়েস যে সেটা তার কেমন লাগছে। তার যদি খারাপ না লাগে সেটা ব্রেসেস দিয়ে ঠিক করা সম্ভব, আর তার যদি ঠিক লাগে তো এটা কিন্তু কোনো এক্সট্রা দাঁত, মানে আদারওয়াইজ সেটা কোনো সমস্যা কোনো প্রবলেমই নয়, করবে না, প্রবলেমই নয়, কোনো প্রবলেমই নয়। এবার যদি দেখা যায় গজ দাঁত যেটা বলছেন মানে ক্যানাই, সেটা অর্ধেক মানে সেটা উপরে রয়েছে কিন্তু নিচে বেবি টুথটা রয়ে গেছে কোনো কারণে একটা অংশ, তাহলে ওই বেবি টুথটা বের করে ফেলে দিতে হবে, মানে মিল্ক টুথ তার যে করেসপন্ডিং বেবি টুথটা তাহলে ফেলে দিতে হবে যদি সেটা না পড়ে নিচে। সব শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, একদম ইন আ নাটশেল আমরা আজকে যে আলোচনা করলাম, শিশু এবং কিশোরদের সার্বিকভাবে দাঁতের যত্ন নিতে কি করা উচিত, সঠিক পরিচর্যা বলতে কি বুঝবো আমরা? শিশুদের একদম ছোটবেলা থেকে এনকারেজ করা উচিত ব্রাশ করতে, ভালো করে ওরাল হাইজিন মেনটেন করতে। সেটা বাবা মারই কর্তব্য তাকে শেখানো যে দিনে 2 বার ব্রাশ করবে, 2 মিনিট অ্যাটলিস্ট করবে, সেটা থুতু ফেলতে শেখানো, সেগুলো সমস্তই বাবা মা করবে। আর এই যে ফুড হ্যাবিট, এই রিফাইন্ড সুগার খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া, সেটা অবশ্যই বাচ্চা তো খাবেই, বাচ্চা চকলেট মিষ্টি সবই খাবে, কিন্তু ইন আ রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট। সে সপ্তাহে রোজ সে মিষ্টি খাবে না, এবং এই যে মানে কোল্ড ড্রিঙ্কস বা কিছু সেগুলো রেস্ট্রিক্টেড, নট অলওয়েজ। এবং সেটা যদি খায় বাবা মাকে এনশিওর করতে হবে সেটা যেন সে সঙ্গে সঙ্গে একবার হলেও ব্রাশ করে নেয়। আর যেটা বলবো যে মানে বাচ্চারা দেখবেন স্কুলে গিয়ে এর থেকে টফি তার থেকে টফি, এবার সেটা পুরোপুরি কন্ট্রোল না করা গেলেও কিছুটা যদি একটা নিয়মের মধ্যে রাখা যায় যে বা তুমি দেখো সপ্তাহে একদিন খাও, তারপরের গুলো তুমি বাড়িতে নিয়ে এসে খাও। আর একটা যেটা আমরা ডায়েট অ্যাডভাইস বলি, সেটা মানে আমরা যেমন ডেজার্ট বলি না, খাওয়ার পরে মিষ্টি খাও, সেটা কেন? এবার ডিনারের পরে যদি আপনি একটা চকলেট খান তাহলে তো আপনি এমনিই ব্রাশ করবেন তারপরে। তো ডায়েট অ্যাডভাইসে আমরা বলি যে সুগার আফটার মিল, তারপরে তুমি ব্রাশ করে নাও, রাদার দ্যান ফ্রিকুয়েন্ট স্ন্যাক, মানে এই যে সুগারি স্ন্যাক বারবার খাওয়া উচিত না। আর ওই টুথ ব্রাশিং এর হ্যাবিটটা কিন্তু বাবা মাকেই ডেভেলপ করাতে হবে। আর একটা জিনিস আমি বলবো যে রেগুলার ডেন্টিস্টের কাছে নিয়ে যান বছরে একবার, তাতে ডেন্টিস্টের যেন ভীতিটা তার কাটে। আর অনেকেই বাচ্চা যখন চেয়ারে বসতে চায় না তাকে বলে ডেন্টিস্ট কিন্তু ইনজেকশন দিয়ে দেবে, মানে সেইটা যেন একদমই না করেন, মানে ভুলিয়ে কি করে কাজ করতে হয় সেটা আমরা বলবো যে কি করে করতে হয়, ব্যাস এইটুকুই বলবো। আর একা বেকা দাঁত যদি নোটিস করেন তাহলে 7 বছরেই মানে অর্থোডন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। আর রেগুলার চেকআপে গেলে আপনার ডেন্টিস্টই আপনাকে বলে দেবে যে কখন কি করতে হবে। একটা জিনিসই খুব স্পষ্ট যে শিশু এবং কিশোরদের সুস্থ রাখা, তা সে শরীর হোক, মন হোক, দাঁত হোক, অভিভাবকদের এখানে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ সঠিক পরিচর্যার দায়িত্ব তাদের ওপরেই রয়েছেন। এই বার্তা দিয়ে শেষ করছি আজকের পর্ব। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার অরূপ চক্রবর্তী, চেয়ারম্যান কেন্ডেল ট্রাস্ট। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। কেন্ডেল নামটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের কর্মপদ্ধতি। আমরা ছোট্ট কোনো প্রকল্প নিয়ে কাজ করি, সাফল্যের খতিয়ান করি এবং পরবর্তীকালে বৃহত্তর পরিবেশে তা প্রয়োগ করি। আমরা মূলত 3টি বিষয়ের উপরে এই মুহূর্তে কাজ করছি: স্বাস্থ্য, পরিবেশ এবং জীবিকা। এই মুহূর্তে আমরা শিশু, কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে চলেছি। আসুন আমরা সবাই মিলে কেন্ডেল ট্রাস্টের সঙ্গে সহযোগিতা করি এবং উন্নয়নের পথে এগিয়ে যাই। নমস্কার।